আজ 9 এপ্রিল বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভরতপুরে প্রার্থী দিল না হুমায়ুন। কংগ্রেসকে সমর্থনে ভরতপুরে প্রার্থী প্রত্যাহার করলেন। হেলিকপ্টার উড়িয়ে সভা করতে এলেও ফাঁকা মাঠে জনসভা, ভিড় শুধু কচিকাচাদের। নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। বেহালা থেকে মমতাকে নিশানা শুভেন্দু। জুন মালিয়াকে ফুটফুটে ফর্সা সাংসদ বলে দিলীপ ঘোষের বিতর্ক মন্তব্য, পাল্টা জবাব দিলেন সাংসদ জুন মালিয়া। অভয়ার মা ওদের জেল খাটিয়ে ছাড়বে, বিক্ষোভের মুখে কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর। সমস্ত মামলায় জামিন সারদাকর্তা সুদীপ্ত সেনের। 12 বছর 11 মাস পরে শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন তিনি। সারদাকর্তা সুদীপ্ত সেনের জামিনের খবর পেয়ে প্রতিক্রিয়া দিলেন সারদায় নাম জানানো কুণাল ঘোষ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। ঘোষণা করেও ভরতপুর কেন্দ্রে প্রার্থী দেয়নি হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেসকে হারানোর লক্ষ্যেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তাদের প্রার্থী না থাকায় কেন্দ্রে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একসময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকা হুমায়ুন কবির পরে দলত্যাগ করে আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং পীরজাদা খোবাইব আমিনকে রাজ্য সভাপতি করেন। যদিও ভরতপুরে তাকে প্রার্থী করার কথা হয়েছিল, শেষ পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি। হুমায়ুন নিজে রেজিনগর ও নওদা আসনে লড়ছেন। ভরতপুরে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন আজারউদ্দিন মোহাম্মদ সিজার, যিনি আগে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন এবং অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। তাকে জেতানোর লক্ষ্যে এই কৌশল নেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমনকে হারাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া বাম সমর্থিত আরএসপি ও বিজেপি প্রার্থী সহ মোট 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। ফলে এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। হুমায়ুনের এই সিদ্ধান্তকে আপনি কি সমর্থন করেন? কমেন্টে জানাবেন। হেলিকপ্টার উড়িয়ে সভা করতে এলেও ফাঁকা মাঠে জনসভা। একের পর এক প্রার্থী ও দলের দায়িত্বপ্রাপ্তরা ভোটের আসর থেকে সরে দাঁড়ালেন। হেলিকপ্টারে চেপে মঙ্গলবারে ভোটের মার্কেটিং করতে নামেন মিম সঙ্গী হুমায়ুন কবির। বেলডাঙ্গা থেকে উড়ে গিয়ে তিনি দমকল ও রেজিনগরে সভা করেন। তবে সাদা সবুজ হেলিকপ্টার দেখিয়েও প্রথম 2 সভাতেই ভিড় হয়নি এবং বহু চেয়ার ফাঁকা ছিল। হেলিপ্যাডে হাতে গোনা কিছু মানুষের উপস্থিতি দেখা গেলেও সভায় ভিড়ের অভাব ছিল স্পষ্ট। হুমায়ুন জানান, 27 এপ্রিল পর্যন্ত ভাড়া করা হেলিকপ্টার দিয়ে তিনি 50টি সভা করবেন। তবে এতদিন গাড়িতে যাতায়াত করা সত্ত্বেও স্বল্প দূরত্বেও হেলিকপ্টার ব্যবহারের অর্থের উৎস এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাসাহাসি ও কটাক্ষ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, এটি শুধুই ভোটের বাজারে বিনোদনমূলক মার্কেটিং এবং ভিড় টানার চেষ্টা। পাশাপাশি তিনি সতর্ক বার্তাও দেন, সীমান্ত সংলগ্ন এলাকায় হেলিকপ্টার ব্যবহারে সতর্কতা থাকা প্রয়োজন। নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। বেহালা থেকে মমতাকে নিশানা শুভেন্দুর। বেহালা পূর্ব আসনের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ে। বিজেপি প্রার্থীর সমর্থনে শিলপাড়া থেকে 14 নম্বর পর্যন্ত রোড শো করেন শুভেন্দু অধিকারী। প্রচারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন এবং তার লক্ষ্য গ্রেটার বাংলাদেশ বলেও দাবি করেন। এদিন সভায় শঙ্কর শিকদারকে সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান কর্মী হিসেবে তুলে ধরে তাকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, চুরি এবং বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তোলেন এবং বলেন সব কিছুর হিসেব 4 তারিখের পরে হবে। অন্যদিকে একই দিনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন। তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং তাকে দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। জুন মালিয়াকে ফুটফুটে ফর্সা সাংসদ বলে দিলীপ ঘোষের বিতর্ক মন্তব্য, পাল্টা জবাব দিলেন সাংসদ জুন মালিয়া। নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ততই বাড়ছে এবং পাল্লা দিয়ে চলছে আক্রমণ ও পাল্টা আক্রমণ। এই প্রেক্ষাপটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ জুন মালিয়াকে নিয়ে যৌনগন্ধি মন্তব্য করেন। খড়গপুরের সভা থেকে তিনি বলেন, এখানে ফুটফুটে ফর্সা একজন সাংসদ হয়েছেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন এবং আরো কটাক্ষ করেন যে তিনি এলাকায় আসেন না, যদিও তিনি সরাসরি নাম নেননি। তবে মন্তব্য যে জুন মালিয়াকে লক্ষ্য করেই তা স্পষ্ট। এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। পাল্টা প্রতিক্রিয়ায় জুন মালিয়া বলেন, তিনি এমন মন্তব্য আশা করেননি এবং এটিকে রাজনৈতিক বক্তব্য নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মীদের সঙ্গে ডান্স করাতে কোনো সমস্যা নেই এবং রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হওয়া উচিত। জুন মালিয়া আরো জানান, দিলীপ একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি হওয়ায় তার কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। উল্লেখ্য,
এর আগেও দিলীপ ঘোষ বিভিন্ন সময় বেলাগাম মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন। অভয়ের মা ওদের জেল খাটিয়ে ছাড়বে, বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর। পানিহাটি বিধানসভার পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভয়ের মা রত্না দেবনাথ। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনী প্রচারে বাধা দেয় এবং হামলা চালায়। এদিন প্রচারের সময় জয় বাংলা স্লোগান তুলে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। রত্না দেবনাথ জানান, তার গায়ে সামান্য আঘাত লাগলেও সঙ্গে থাকা অন্যদের বেশি চোট লেগেছে এবং তিনি হুঁশিয়ারি দেন যে এভাবে তাকে থামানো যাবে না। অভিযোগ অনুযায়ী শান্তিপূর্ণভাবে বাড়ি বাড়ি প্রচার চলাকালীন কিছু তৃণমূল সমর্থক মহিলা বিনা প্ররোচনায় হামলা চালান। তবে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তাদের দাবি, বিজেপি প্রার্থীর সঙ্গে বহিরাগতরা এসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে কুৎসা রটাচ্ছিলেন, যার জবাব দিতে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করেন। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী উত্তেজনা অব্যাহত। বারুইপুরে শওকত মোল্লা এবং বিভাস সর্দারের মনোনয়নকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এসডিও অফিসের সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও ব্যারিকেড ভাঙার চেষ্টা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। সমস্ত মামলায় জামিন সারদা কর্তা সুদীপ্ত সেনের। 12 বছর 11 মাস পর শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন তিনি। ঘটনাচক্রে ভোটের মুখে হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় দিয়ে জানায়, রাজ্য পুলিশের হাতে থাকা 2টি মামলায় জামিন দেওয়া হচ্ছে সারদা কর্তা সুদীপ্ত সেনকে। ফলে তার জেল থেকে বেরোনোর আর কোনো আইনি বাধা রইল না। প্রায় 12 বছর 11 মাস জেলবন্দি থাকার পর তিনি মুক্তি পেতে চলেছেন। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন এবং সম্ভবত বৃহস্পতিবারই ছাড়া পাবেন। আদালত জানায়, দীর্ঘদিন বিচার না হওয়ায় অভিযুক্তকে জেলে রাখা অন্যায়। রাষ্ট্রের ভুলের জন্য কাউকে শাস্তি দেওয়া যায় না। জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা, রাজ্যের বাইরে যেতে অনুমতি, সাক্ষীদের প্রভাবিত না করা, মাসে একবার থানায় হাজিরা ইত্যাদি। 2013 সালের সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে বহু মামলা হয়, যার মধ্যে 389টির মধ্যে 387টিতে তিনি জামিন পেয়েছেন। বাকি 2 মামলায় নথি না থাকা এবং বিচার প্রক্রিয়া স্থগিত থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত জামিন মঞ্জুর করে। আদালতের পর্যবেক্ষণ, এটি বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং অভিযুক্তের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। সারদা কর্তা সুদীপ্ত সেনের জামিনের খবর পেয়ে প্রতিক্রিয়া দিলেন সারদায় নাম জানানো কুণাল ঘোষ। সারদা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য, যে কোনো অভিযুক্তের জামিন চাওয়ার অধিকার রয়েছে এবং আদালত সমস্ত শুনানির পর এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, সারদা গ্রুপের কর্ণধার ছিলেন সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষ ছিলেন সংস্থার মিডিয়া উইং এর সিইও। 2013 সালে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং উভয়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওই বছর 23শে এপ্রিল কাশ্মীরের সোনবার্গ থেকে সুদীপ্ত সেন গ্রেপ্তার হন। একই বছর 23শে নভেম্বর গ্রেপ্তার হন কুণাল ঘোষ, যিনি প্রায় 34 মাস জেলে থাকার পর 2016 সালে জামিনে মুক্তি পান এবং পরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। 4 মে বাংলায় ভাগোয়া হোলি হবে। আলিপুর দুয়ার থেকে তৃণমূলকে উৎখাতের ডাক নবীনের। রাজ্যে 2 দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফাতে উত্তরবঙ্গে ভোট হতে চলেছে। বিজেপির শক্ত ঘাঁটির ডুয়ার্স ও চা বলয় থেকেই গোটা রাজ্যে পদ্ম ফোটানোর ডাক দেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আলিপুর দুয়ারের সোনাপুরে এক জনসভা থেকে তিনি চাকরি দুর্নীতি, চা বাগানের পরিস্থিতি এবং এসআইআর ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের কড়া শাস্তি দেওয়া হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। পাশাপাশি চা বাগানের অর্থনীতি তৃণমূল আমলে ধ্বংস হয়েছে বলে অভিযোগ তুলে অসমের মডেলে উন্নয়ন ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। উন্নয়নের উদাহরণ হিসেবে বন্দে ভারত ও অমৃত ভারত প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়ায় তিনি দিল্লি যাচ্ছেন, কিন্তু রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের নীরব। শেষে তিনি দাবি করেন, 4 মে ফল প্রকাশের দিনে পশ্চিমবঙ্গে গেরুয়া হোলি হবে এবং মানুষ ভোট দিয়ে এই সরকারকে বিদায় দেবে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট। চাপ কি বাড়ল? এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া জোট। বিধানসভা নির্বাচনের আবহে তার বিরুদ্ধে বারবার সংঘাতের অভিযোগ উঠেছে। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব জমা পড়লেও তা খারিজ হয়ে যায়। এরপরেই অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। অভিযোগ, বুধবার তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করেন জ্ঞানেশ কুমার। এমনকি কোচবিহারের জেনারেল অবজারভারের সঙ্গেও তার বাদানুবাদ হয়। এদিকে এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ায় বিতর্ক তৈরি হয়েছে এবং এই ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। 193 জন বিরোধী সাংসদের স্বাক্ষর সহ ইমপিচমেন্ট প্রস্তাব লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন খারিজ করেন। তাদের মতে, প্রস্তাবে উদ্দেশ্য প্রণোদিত অসদাচরণের প্রমাণ নেই। তবে বিরোধীরা এই সিদ্ধান্ত মানতে নারাজ এবং এটিকে অসাংবিধানিক ও গণতন্ত্রের কণ্ঠরোধ বলে দাবি করেছেন।
সংসদের পথ বন্ধ হওয়ায় বিরোধীরা এখন সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় পর্যালোচনার পথে হাঁটছে এবং ভোট চুরির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। জামিন পেতেই টিকিট বন্দরে ফিরহাদের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে এ রাকেশ জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে প্রার্থী করেছে বিজেপি। দলের ষষ্ঠ প্রার্থী তালিকায় এই হাই ভোল্টেজ লড়াইয়ের ঘোষণা করা হয়। উল্লেখযোগ্যভাবে ভোটের লড়াইয়ের উদ্দেশ্যে সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন রাকেশ সিং। আদালতের সূত্রে জানা গিয়েছে 6 এপ্রিল বিচারপতি কৌশিক চন্দ্র 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং স্থানীয় দুজনের স্বাক্ষরের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করেন। চেষ্টা সহ একাধিক মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন তিনি, তবে জামিন পেলেও তার ওপর কড়া শর্ত আরোপ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাকেশ সিংকে কলকাতা বন্দর বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া ও 4 মে ভোট গণনার দিনে তিনি এলাকা ছাড়তে পারবেন। আদালত আরও জানিয়েছে টিকিট না পেলে পুলিশ তার জামিন বাতিলের আবেদন করতে পারবে। 6 মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। রাস্তার জমে থাকা জলে মাছ ধরার মাধ্যমে ভোট প্রচার গেরুয়া প্রার্থীর। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের প্রচারে অভিনব কৌশল অবলম্বন করে নজর কাড়লেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই। স্টেশন রোড ও ভুঁইয়াপাড়া এলাকায় প্রচারে গিয়ে তিনি রাস্তার বেহাল অবস্থাকে তুলে ধরতে এক অভিনব উপায় বেছে নেন। বিভিন্ন জায়গায় জল জমে গর্ত হয়ে থাকায় পুকুর আখ্যা দিয়ে সেখানে ছিপ ফেলে মাছ ধরতে বসে পড়েন তিনি। শঙ্করের দাবি, ওই জল জমিতে শোল, বোয়াল, রুই, কাতলা সহ নানান মাছ পাওয়া সম্ভব। এই ঘটনার মাধ্যমে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, মেদিনীপুরের রাস্তা এখন আর রাস্তা নেই, পুকুরে পরিণত হয়েছে। এমনকি তিনি মন্তব্য করেন, এই মাছ তৃণমূলের নেতাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, কারণ তারা মাছ খেতে ভালোবাসেন। এই অভিনব প্রচারণার মাধ্যমে তিনি শুধু রসিকতাই করেননি, বরং এলাকার রাস্তার বেহাল অবস্থা ও জমা জলের সমস্যার দিকে সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছেন। শঙ্কর গুছাইতের এই পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। ভোটের লড়াইয়ে একই নামের আরও 2 জন, সঙ্গে আবার হেভিওয়েট মন্ত্রী। ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি প্রার্থীর। আসানসোল উত্তর বিধানসভায় একই নামের 3 প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কৃষ্ণেন্দু নামে 3 জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় বিষয়টি নজরে আসে স্ক্রুটিনির সময়। তাদের মধ্যে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও নির্দল হিসেবে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় রয়েছেন। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূলের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক ও বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মধ্যে। স্ক্রুটিনির পর মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 14 জন। একই নামে একাধিক প্রার্থী থাকায় বিজেপি প্রার্থী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। যদিও বা তার দাবি, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীক আলাদা থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন না এবং সংগঠন শক্তিশালী হলে নিজেদের প্রতীকেই ভোট পড়বে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আবারও জিতবো, মনোনয়নপত্র জমা দিয়ে বললেন বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু। দমদম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তার জয় নিয়ে তিনি আশাবাদী। তিনি দাবি করেন, তার দল রাজ্য জুড়ে উন্নয়ন করেছে এবং দমদমেও উন্নয়ন হয়েছে। এসআইআরে 90 লক্ষ নাম বাদ দেওয়া নিয়েও তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, এতে বিশেষ সুবিধা হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই পরিস্থিতি সামলানোর ব্যবস্থা নিয়েছেন। ব্রাত্য বসু বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত এবং তার নেতৃত্বে 292টি কেন্দ্রে লড়াই চলবে। দমদমবাসীদের তিনি মমতার পাশে থাকার আহ্বান জানান। মনোনয়ন জমা করে মমতা ব্যানার্জি বললেন, আমরাই সরকার গড়ব। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরাই সরকার গড়ব। এদিন তিনি বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছন এবং পথের জনসমুদ্র ও দিদি দিদি ধ্বনিতে মুখরিত হয় এলাকা। তাকে এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়ে। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি এসআইআর প্রক্রিয়ায় 91 লক্ষ নাম বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। তার বক্তব্য, বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে এবং এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর মন্তব্যও নতুন বিতর্ক তৈরি করেছে। ভবানীপুরকে নিজের হোম গ্রাউন্ড উল্লেখ করে মমতা বলেন, এখানকার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে এবং তিনি 294টি আসনেই তৃণমূলের প্রার্থীদের জেতানোর আহ্বান জানান। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। 7 মিনিটের মধ্যে বলেছেন গেট লস্ট। জ্ঞানেশ কুমারদের ওপর রেগে অগ্নি শর্মা, ডেরেক ও ব্রায়েন। দিল্লি নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধি দল ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরমে পৌঁছয়। ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ ও মেনকা গুরুস্বামী সহ প্রতিনিধি দল এসআইআর এর 90 লক্ষ নাম বাদ পড়া নিয়ে ভোটাধিকারের দাবি জানাতে যান।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে তাদের অভিযোগ মাত্র 7 মিনিটের মধ্যে গেট লস্ট বলে বেরিয়ে যেতে বলা হয়। ডেরেক ও ব্রায়েন প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক চিঠির কোনো প্রাপ্তি স্বীকার কেন করা হয়নি? তিনি এই ঘটনার ভিডিও প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং অভিজ্ঞতাকে লজ্জার বলে উল্লেখ করেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজন অফিসারের বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, ডেরেক চিৎকার করায় তাকে থামতে বলা হয় এবং ভদ্রভাবে আচরণ করার পরামর্শ দেওয়া হয়। কমিশন জানায়, তৃণমূলের সঙ্গে আলোচনা হয়েছে এবং পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করা হবে। তবে তৃণমূল এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। মাছ মাংস ইস্যুতে তৃণমূল বিজেপি তরজা, বালুরঘাটে সুকান্তের প্রচার। বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করবে। তৃণমূল রাজ্য জুড়ে এই প্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে একাধিকবার দাবি করেছেন, বিজেপি এলে বাংলায় মাছ মাংস খাওয়া বন্ধ হবে এবং মানুষ কি পড়বে তাও নির্ধারণ করা হবে। তবে এই অভিযোগ খারিজ করে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে না, বরং বিক্রি বাড়বে। বুধবার বালুরঘাট শহরের তহবাজারে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে প্রচারে নামেন তিনি। সেখানে মাছ মাংস বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তৃণমূলের অপপ্রচারের জবাব দেন। তিনি দাবি করেন, ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও বাঙালিরা স্বাভাবিকভাবেই মাছ খাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে জানায়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ মাংসের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই সেই ভাবমূর্তি ঢাকতেই বাজারে প্রচারে নামতে হয়েছে সুকান্তকে। পাশাপাশি তিনি বালুরঘাট বিমানবন্দর চালুর আশ্বাসও দেন। খবর আজকের মতো এখানেই শেষ।